আমাদের কাছে একটি টিম আসে, টিমটি ছিল সর্বোচ্চ 20 জনের। তারা তাদের জায়গা থেকে বলেছিল আমরা 1,500 জন কাউন্সিলরের প্রতিনিধিত্ব করছি, 5,500-এর নয়। আমরা ওই 1,500 প্রতিনিধিত্ব করছি যারা এই হুম। 16 বছর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের আমরা ছিলাম, আমরা স্বতন্ত্র ছিলাম। আমাদের ওই নির্দিষ্ট স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ছিল, পারিবারিক আমাদের একটি রেপুটেশন ছিল। সেই জায়গা থেকে আমরা আমাদের এই জায়গাগুলোতে নির্বাচিত হয়েছি। আমরা তাদেরকে সরাসরি আমরাই বলেছি যে বিগত 16 বছরে তো কোনো নির্বাচনী প্রশ্নের বাইরে নয়, নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ। কেন আমরা আপনাদেরকে ওই জায়গার প্রতিনিধি হিসেবে মনে করব? তাদের জায়গা থেকে উত্তরটা অনেকটা এরকম ছিল যে তারা এই বিগত 16 বছরের বিভিন্ন অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে বা জুলুমের বিরুদ্ধে তারা ফাইট করে এই যে নির্বাচনগুলোতে, ওই সোকল নির্বাচনগুলোতে বিজয় লাভ করেছে। তাদের কথা হচ্ছে যে আপনারা খতিয়ে দেখেন আমরা ফ্যাসিস্ট বিরোধী ছিলাম কিনা, আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম কিনা। বিএনপি আসলে আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। বিগত 16 বছর ধরেও বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড়, অন্যতম বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগকে যদি আমি বাদ দিই। খুব হুম। স্বাভাবিকভাবে এটাই সত্য যে বিএনপির উপর দিয়ে আসলে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন গিয়েছে। এরপরে আমরা দেখেছি জামায়াত সহ ইসলামিস্ট যে বাংলাদেশের দলগুলো ছিল তাদের উপর দিয়ে এই নির্মম নির্যাতন, অত্যাচার, গুম খুন, মামলা, হয়রানি, জেলে চক্কর, আদালতের প্রাঙ্গণে চক্কর, এই বিষয়গুলো তাদের উপর দিয়ে গিয়েছে। এইখানে দ্বিমত করার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। এমনকি আমি হাবিব ভাইয়ের সাথে এখানেও একমত যে এই সরকার আসলে শুধু ছাত্রদের সরকার না। কারণ আন্দোলনটা শুধুমাত্র এই অভ্যুত্থান যেদিন হয়েছিল সেটা কিন্তু শেষ পর্যন্ত শুধু ছাত্রদের আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি। এটা পুরো বাংলাদেশের ছাত্র জনতার একটি আন্দোলন ছিল। এবং রাইট। এই সরকার আসলে পুরো বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আমরা যারা ছিলাম, যারা লড়াই সংগ্রাম একসাথে করেছে, আমাদের সকলের সরকার, এ বিষয়ে বিন্দু মাত্র দ্বিমত নেই। এবং বিএনপির, সত্যি কথা বলতে, এই অভ্যুত্থান সফল না হলে আবারও এই অত্যাচার বা নির্যাতনটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর দিয়ে হুম। প্রায়োরিটি ওয়াইজলি সবচেয়ে বেশি দিয়ে হতো, এ বিষয়ে দ্বিমত নেই। পাশাপাশি এই আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিল, যারা ততদিনে ফেস হয়ে উঠেছিল, তাদেরও আসলে হয়তো আয়না করে থাকতে হতো কিংবা ফাঁসির দড়িতে ঝুলতে হতো, এটাই হতে হতো বিপ্লবী হিসেবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা আসলে এই জিনিসটিও মনে করি, ভাই নিজে এই কথাটি স্বীকার করেছেন যে বিএনপি বলি বা অন্যান্য রাজনৈতিক দল, সবখানে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে অল্প কিছু মানুষ আসলে উশৃঙ্খল কিংবা বিভিন্ন বিশৃঙ্খলার সাথে যুক্ত, বিভিন্ন অপকর্ম অন্যায়ের সাথে যুক্ত। অধিকাংশ মানুষ এটার সাথে যুক্ত না, আমি এটা বিশ্বাস করি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই অল্প মানুষেরই খবরটা এমন ভাবে আসে যেটা পুরো দলকে, পুরো দেশের মানুষকে, পুরো রাষ্ট্রকে নেতিবাচক ভাবে এফেক্ট করে। এবং এটার কারণে একটা ইমেজের সংকট হয় আসলে। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই ওই অল্প কিছু মানুষেরও সমালোচনা করব। এই সমালোচনা আবার পুরো দলে মাখিয়ে নেওয়ারও প্রয়োজন নেই। এই সমালোচনা ব্যক্তি হিসাবে আমার ধরে নিলাম সমন্বয়কের নাম ভাঙিয়ে বাংলাদেশের কোন একটি জেলায় কেউ কোনো একটি ক্ষমতার অপব্যবহার করেছে বা অন্যের সাথে যুক্ত ছিল, তার এই কাজটি আমি অবশ্যই আমার জায়গা থেকে সমালোচনা করব। এবং আমি অবশ্যই আমার জায়গা থেকে বলবো তার জন্য উপযুক্ত শাস্তিটি হয় তদন্ত সাপেক্ষে। কিন্তু আমিও যেহেতু একজন সমন্বয়ক ছিলাম, আমি কখনো সেটি আমার গায়ে মাখিয়ে নিব না। কারণ একজনের দায় আরেকজন নিয়ে যদি আমরা তার ওই জিনিসটিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে এই যে প্রসার, এই প্রসারটা আরো ধীরে ধীরে প্রসারিত হবে, এই অপকর্মগুলো। সেই জায়গা থেকে আমরা যদি কোনো একজন বিএনপি, ছাত্র দল কিংবা যুব দলের কর্মীর কোনো একটি কর্মকাণ্ডের সমালোচনা করে, আমরা মনে করে নিব এবং আমরা চাই যে বিএনপি যেন এটি পুরোটি তার গায়ে মাখিয়ে না নেয়। আমাদের জায়গা থেকে আমরা যে জিনিসটি মনে করি, একটু আগে আপা বলে গিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি তার জায়গা থেকে বলেছিলেন যে আমি সেগুলো শুনে মন খারাপ করতে পারি, কিন্তু আমার আসলে খুব ভালো লেগেছে এই কথাগুলো শুনে। যৌক্তিক সমালোচনার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। এবং আমাদের সঠিক পথে চলার জন্য এই যৌক্তিক সমালোচনা সবচেয়ে বেশি প্রয়োজন, এটা আমরা বিশ্বাস করি। আমরা আমাদের জায়গা থেকে কখনো নিজেকে শতভাগ সঠিক মনে করি না, আমরা মনে করি এই যৌক্তিক সমালোচনাগুলো আমাদের সঠিক পথে রাখতে পারে। আমি তার জায়গা থেকে তার ওই কথাগুলোর সাথে সম্পূর্ণভাবে একমত যে এই যে কোনো একটি ছবি দিয়েই আসলে কেউ কোনোদিন ওই ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে না, মহৎ জায়গায় যেতে পারে না। এই প্রত্যেকটি দেয়ালে দেয়ালে, রাস্তায় রাস্তায় ছবি টাঙানোই শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত তার একটি যে অবদান ছিল, এটি তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু ওই অবদানকেও আসলে বিরক্তির পর্যায়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা, প্রত্যেকটি দেয়ালে দেয়ালে ছবি টাঙিয়ে, রাস্তার মোড়ে মোড়ে ছবি টাঙিয়ে, প্রত্যেকটি জায়গায় ওই নামটি ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম,
বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন চাঁদাবাজি এগুলো তৈরি করে। আমিও আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে হলেও বিশ্বাস করি যে আসলে ছবি নয়, আমার কাজই আমার ইতিহাসে আমার জায়গাটি ঠিক করবে। একইভাবে ডিসেম্বর উৎসব দেওয়ার সেখানে প্রয়োজন ছিল না, সেটি বিজয় উৎসবই হতে পারতো। কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে, আমি জানি না আপা এটি মনে করেন কিনা, আপা এখন নেই, কিংবা পুরো বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটি কথা, হয়তো অনেকে এটি মনে করে থাকেন যে সবকিছু হয়তো বা সমন্বয়করা ঠিক করে দেয়, সবকিছু হয়তো বা উপদেষ্টা ঠিক করে দেয়, সবকিছু হয়তো বা প্রধান উপদেষ্টা ঠিক করে দেয়। ব্যাপারটি কখনোই এমন হয় না। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির সকল জায়গায় নাক গলানোর সময় সুযোগ কোনোটাই হয় না। এটা এমন একটা সময়, চ্যালেঞ্জিং সময়। আমার ব্যক্তি হিসেবে আমার যতটুকু দায়িত্ব, আমার ফাউন্ডেশনে, আমার জাতীয় নাগরিক কমিটিতে, আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এগুলো পালন করতেই মানে আমার 18 ঘন্টা থেকে 20 ঘন্টা চলে যায়। তারপর আমি হয়তো অর্ধেক জিনিসও ঠিক মতো ফেস করতে পারি না, অনেক জিনিস বাকি থেকে যায়। সেই জায়গায় শিল্পকলা একাডেমির কেউ, দায়িত্বরত কেউ একজন কি নাম দিল, কি করলো, সেটা দেখার আমার সময় সুযোগ হয়ে ওঠে না। আমি শিওর সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পালন করছেন, তিনি হয়তো তার জায়গায় এই নির্দেশনাটি দেননি। অনেকেই অতি উৎসাহী রয়েছেন, যাদের বিগত 16 বছরের তোষামত করার যে একটা চর্চা কিংবা অভ্যাস, ওই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারেননি। বিগত 16 বছরে দেখেছি বাংলাদেশের কোনো একটা শিশুদের অনুষ্ঠান হলেই শেখ রাসেল অনুষ্ঠান বিষয়ক একটা নাম দিয়ে দেওয়া হতো। এই চর্চাটা এখনো অনেক মানুষের মধ্যে দেখা যায়। কিছু একটা করলে কিভাবে কাকে খুশি করা যায়, ওই চিন্তা থেকে করে একটা নাম দিয়ে দেয়। কিন্তু এই সময়ের ডিমান্ড কি, মানুষের ডিমান্ড কি, ওই চিন্তাটা তারা তাদের জায়গা থেকে এখনো বুঝে উঠতে পারছে না। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এবং চাই, যেটি যৌক্তিক, ইতিহাসের যেটা সত্য, সেটাকেই যেন তুলে ধরা হয়। আমাদের শেকড় 71, এটা অস্বীকার করার বিন্দুমাত্র সুযোগ কারণেই বিন্দুমাত্র স্পর্ধাও কেউ দেখাবে না। আমরা আমাদের ওই বিজয় দিবসে 16 ডিসেম্বর স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের এই 71-এর 16 ডিসেম্বর হচ্ছে আমাদের শেকড়, আর 24 হচ্ছে আমাদের বর্তমান অস্তিত্ব। দুটির কোনোটি আসলে আমাদের জায়গা থেকে আমরা অস্বীকার করতে পারি না। এবং সর্বশেষ আরেকটি বিষয় আমি আমার জায়গা থেকে বলতে চাই, যেটি হচ্ছে কাউন্সিলরদের বিষয়টি। হুম। আমি গতকালকে আমার স্টেটাসের মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার করেছি আসলে, যে আমাদের কাছে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 5,500 কাউন্সিলর রয়েছে, বা কাউন্সিলর পদ রয়েছে প্রায় 5700। এর মধ্যে আমাদের কাছে একটি টিম আসে, টিমটি ছিল সর্বোচ্চ 20 জনের। তারা তাদের জায়গা থেকে বলেছিল আমরা 1,500 জন কাউন্সিলরের প্রতিনিধিত্ব করছি, 5,500-এর নয়। আমরা ওই 1,500 প্রতিনিধিত্ব করছি যারা এই হুম। 16 বছর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের আমরা ছিলাম, আমরা স্বতন্ত্র ছিলাম। আমাদের ওই নির্দিষ্ট স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ছিল, পারিবারিক আমাদের একটি রেপুটেশন ছিল। সেই জায়গা থেকে আমরা আমাদের এই জায়গাগুলোতে নির্বাচিত হয়েছি। আমরা তাদেরকে সরাসরি আমরাই বলেছি যে বিগত 16 বছরে তো কোনো নির্বাচনী প্রশ্নের বাইরে নয়, নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ, কেন আমরা আপনাদেরকে ওই জায়গার প্রতিনিধি হিসেবে মনে করব। তাদের জায়গা থেকে উত্তরটা অনেকটা এরকম ছিল যে তারা এই বিগত 16 বছরের বিভিন্ন অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে বা জুলুমের বিরুদ্ধে তারা ফাইট করে এই যে নির্বাচনগুলোতে, ওই সোকল নির্বাচনগুলোতে বিজয় লাভ করেছে। তাদের কথা হচ্ছে যে আপনারা খতিয়ে দেখেন আমরা ফ্যাসিস্ট বিরোধী ছিলাম কিনা, আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম কিনা। আমরা যদি এর থেকে থাকি, আমরা যদি ফ্যাসিস্ট বিরোধী হই, তাহলে আমরা আমাদের একটা প্যারামিটার অতিক্রম করলাম। এরপরে আপনারা আপনাদের বিভিন্ন সংস্থা বা বিভিন্ন মাধ্যমে সরকার তাদের খোঁজ খবর নিক, তদন্ত করুক যে ওই নির্দিষ্ট এরিয়ায় জনপ্রতিনিধি হিসেবে আমাদের গ্রহণযোগ্যতা আছে কিনা। যদি হুম। 100 জনের গ্রহণযোগ্যতা থাকে, 100 জনকে দেয়া হোক যেন ওই বিষয়গুলো ঠিক মতো ওই অফিস গুলো রান করে। আমাদের জায়গা থেকে তাদের তাদের জায়গা থেকে আমাদেরকে একটি অনুরোধ জানিয়েছিল যে আমরা একসাথে হয়ে আমরা একটা মত বিনিময় সভা করব, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চাওয়াগুলো তুলে ধরবো, প্রেক্ষাপট গুলো তুলে ধরবো। আপনাদের যদি যৌক্তিক মনে হয়, আপনারা আমাদের এই চাওয়াটি আপনাদের জায়গা থেকে তুলে ধরবেন। আমরা জি। সরকার না, আমরা স্থানীয় মন্ত্রণালয়ের আমরা উপদেষ্টা না, যে তারা একটা বললো আমরা সমর্থন দিলাম মানে হয়ে গেল। আমরা হুম। তাদের এইটুকু, আমরা এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে ভাই, যে আমাদের সবচেয়ে অযৌক্তিক কথাটাও শোনার মানসিকতা রাখতে হয়। কারণ হুম। না যদি শুনি, তখন বলে আপনারা কি আওয়ামী লীগ নাকি, আওয়ামী লীগের মতো কেন আচরণ করছেন। কথাটা অন্তত শোনেন, অযৌক্তিক মনে হলে বাদ দিয়ে দিয়ে। সেই জায়গায় আমরা মত বিনিময় সভায় তাদের কথা শুনতে গিয়েছি। তাদের হুম। ওই মুহূর্তে কথাগুলো আমাদের, তারা যে কথাগুলো বলেছে, পার্সপেক্টিভ গুলো বলেছে, আসলে আমাদের বক্তব্যগুলো আমরা দেখেছি যে আমাদের
আমাদের আহ্বায়কের জাতীয় নাগরিক কমিটির অল্প কিছু কথাবার্তা যেগুলো বেশি প্রচার হয়েছে, কিন্তু পুরো বক্তব্য, আমার পুরো বক্তব্য কিন্তু প্রচার হয়নি, কারণ সেটা সেখানে ভুল বের করতে পারেনি। হাসনাতের পুরো বক্তব্য কিন্তু প্রচার হয়নি, কারণ সেখানে ভুল বের করতে পারেনি। সেখানে আমি আমার জায়গা থেকে বলেছি যে দু একটি শব্দ বা বাক্য ছিল যেগুলো আমাদের ওইভাবে বলা উচিত হয়নি। সেই জায়গায় সেগুলোকে কেন্দ্র করে এমন ভাবে প্রচার করছে যে আমরা নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছি, আমরা নাকি তাদেরকে ব্যবহার করে নির্বাচনে যাওয়ার চেষ্টা করছি। আরে ভাই, এই ব্যাপারটি আমরা শুধু বলেছি তারা যে কথাগুলো বলেছে এগুলো যৌক্তিক, আমরা আমাদের জায়গা থেকে তুলে ধরবো। এটা তুলে ধরলে যেটা হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। স্থানীয় সরকার যদি মনে করে অযৌক্তিক, অযৌক্তিক শেষ। এবং আমরা আমাদের জায়গা থেকে, না, কিন্তু তারাই আপনারা বলেছে, সুবিধা আমাদের নিচ্ছেন, বলার আপনাদের দরকার দল নাই। ভারী করবার জন্য আপনারা হয়তো আওয়ামী যারা কাউন্সিলর রয়েছে তাদেরকে আপনারা সুযোগ দিয়ে আপনারা নতুন রাজনৈতিক দলে আপনারা ভাই, নিজেদের একটা অবস্থান সাড়ে তৈরি পাঁচ করবেন। হাজারের এই হলো মধ্যে মূল 1,500-এর অভিযোগ। প্রতিনিধি এসেছে, তার মানে এখানে 4,000-ই আসে নাই। এই হ্যাঁ, 4,000-ই কিন্তু যারা আপনি এসছে তারা একটা যদি জিনিস একটু কোয়েশ্চেন করি ভাই, ভাই হ্যাঁ, একটা জিনিস শুধু কমন সেন্স থেকে চিন্তা করি। আওয়ামী লীগের যারা কাউন্সিলর, তারা এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, সামনের সারিতে ছিল, তাদের সামনে এসে তাদের পদ ফিরিয়ে পাওয়ার চিন্তা করছে। তাদের হুম, বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে, হামলা রয়েছে, অভিযোগ রয়েছে। আমাদের এই প্রোগ্রামগুলোতে পুলিশ থাকে, ইন্টেলিজেন্স থাকে, এভরিথিং থাকে। তারা আমাদের সামনে সেই দাবি করবে, মানে এটা কোনোদিনও ভিজিবল, বাস্তবসম্মত। তাহলে বাকি 4,000 যারা পালিয়ে বেড়াচ্ছে আসেনি, তারা কারা আসলে? তারা কি তাহলে বিএনপি জামায়াতের স্বতন্ত্র, আর 1,500 ছিল আওয়ামী লীগের দোষর যাদেরকে আমরা পুনর্বাসন করতে যাচ্ছি? হুম, এটা তারা তাদের জায়গা থেকে জানিয়েছে। ইভেন ভাই আরেকটা জিনিসও বলি স্পষ্ট করে, কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশনে যা আমরা বুঝবো তার সবই যে সত্য হবে, সঠিক হবে, এটা আমরা বিশ্বাস করি না। আমাদের সব সময় এই নতুন নতুন চিন্তা, পার্সপেক্টিভ, ইনসাইট গুলো নেয়ার যে মানসিকতা, এই দ্বার উন্মুক্ত। আমরা বিভিন্ন পর্যায়ে জনগণের জায়গা থেকে বিভিন্ন যৌক্তিক সমালোচনা পেয়েছি, সেটির অনেক কিছু আমাদের যৌক্তিক মনে হয়েছে। আমরা জি, আমাদের জায়গা থেকে এটা বলেছিও যে আমাদের কিছু শব্দ এবং বাক্য ওইভাবে প্রকাশ করা উচিত হয়নি। সেই জায়গা থেকে আমরা এটুকু বলি যে সবার কথা শোনার মানসিকতা আমার আছে। কিছু জায়গায় আমাদের পর্যবেক্ষণে হয়তো সীমাবদ্ধতা থাকতেই পারে, আপনার সীমাবদ্ধতা ধরিয়ে দিবেন। কিন্তু যেভাবে আসলে বলা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন, এই বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হলে সবার আগে যে 5টা মাথা ঝুলে যাবে, সেই 5টার মধ্যে 2-3টা মাথা ওই দিন ওইখানে ছিল। তো এসব লেম কথাগুলো যদি আমাদের সামনে বলা হয়, তখন আমাদের আসলে রক্তটা মাথায় উঠে যায়। যাদেরকে জীবনের বিনিময়ে, এত এত রক্তের বিনিময়ে এই বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ ছাড়া করা হলো, খুনি হাসিনাকে দেশ ছাড়া করা হলো, তাদের পুনর্বাসন আমাদের মধ্যে হবে, মানে এর চেয়ে ফালতু কথা, ফালতু আর্গুমেন্ট আমাদের দৃষ্টিতে হতে পারে না। কিন্তু জি, আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে রাজনৈতিক সুবিধা নেয়ার আশায় বা কিছু মানুষকে প্রশ্নবিদ্ধ করার আশায় প্রপাগান্ডা করবেন, সমস্যা নেই। কিন্তু সেটার মিনিমাম লেজিটিমেসি থাকা উচিত, যৌক্তিকতা থাকা উচিত, বাস্তবতা থাকা উচিত। না হলে মানুষের কাছে ডে জি, বাই ডে আমাদেরকে এগুলো পীড়া দেয়, কষ্ট দেয়, মানুষের কাছে এগুলো হাস্যকর হয়ে দাঁড়ায়। জি, তবুও আমরা প্রশ্ন করে যাব, যেটা লেজিটিমেসি নাই সেটাও অবশ্যই প্রশ্ন এনি করবো, টাইম ভাই, তবুও আপনাকে প্রশ্নের জন্য আমরা উত্তর দিতে সবসময় হবে। রেডি। আমরা সেই রাজনৈতিক ধারা চালু করতে চাই, তবুও প্রশ্ন করব, তবুও আপনি উত্তর দিতে বাধ্য হবেন। সেই রাজনৈতিক ধারা চালু হোক, আমরা এই প্রত্যাশাই করি। এতগুলো মানুষের জীবন দিয়ে আমরা চাই যেন সকল রাজনীতিবিদ যারা আছে তারা জবাবদিহিতামূলক একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করবে।